সুধী দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় যেভাবে আদৃত হয়েছিলেন ভারতবর্ষের মানুষের কাছে, সেভাবে তিনি পরবর্তীকালেও আরও বেশি সমাদৃত হচ্ছেন। দিনে দিনে তার উজ্জ্বলতা বাড়ছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল খুব ব্যবহারিক। আমাদের শিক্ষাক্ষেত্রেও আমরা নজরুলকে গ্রহণ করেছি, একেবারে প্রথম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত। কিন্তু কোনো কোনো জায়গায় নজরুলের প্রতি কিছুটা অনীহা, কিছুটা বৈষম্য আমরা লক্ষ্য করি। সিলেবাসের ক্ষেত্রে, সিলেবাস প্রণয়নের ক্ষেত্রে নজরুলকে যত বেশি অগ্রাধিকার দেওয়া উচিত জাতীয় কবি হিসাবে, ততটা তিনি পাননি। সেই সময় এখনও পান না। কেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমাদের সঙ্গে যারা আছেন পরিচয় করে দিচ্ছে সুধী দর্শক। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, তিনি একজন গবেষণা মনস্ক মানুষ। নজরুল, রবীন্দ্রনাথ সব কিছুই তার গবেষণার মধ্যে আছে। তো তারিক মঞ্জুর আমাদের সঙ্গে আছেন, তাকে ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে আসবার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ জানাই যে আজকের একটা অনুষ্ঠানে একত্র হতে পেরে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ছন্দা চক্রবর্তী। আমাদের সঙ্গে আছেন তবলায় সঞ্জয় এবং কিবোর্ডে শিমু। আমরা প্রথমে একটু আলোচনা করে নিই যে আমাদের নজরুল গবেষণা এবং নজরুলের চর্চা হচ্ছে নানাভাবে, হচ্ছে বেসরকারিভাবে, সরকারিভাবে, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক। কিন্তু যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনি ভালো বলতে পারবেন যে উচ্চশিক্ষায় নজরুল কতটা আসছে এবং নজরুলকে কতটা আমরা চর্চার আওতায় আনছি কিংবা আনছি না, না আনলে কেন? নজরুল চর্চার দুইটা ব্যাপার আমাদের খেয়াল করতে হবে। একটা হলো ব্যক্তি পর্যায়ে চর্চা, আর একটা হলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে। তা দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। সম্পূর্ণ। প্রতিষ্ঠান যখন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, ব্যক্তির ইচ্ছায় একটা বিষয় ঠিক করা হয়, কিন্তু একই সঙ্গে প্রতিষ্ঠানের দায়িত্ব যে ক্ষেত্রগুলো নির্ধারণ করা। নজরুলের জীবন কিন্তু একটা বড় ক্ষেত্র। তার জীবনের মধ্যেই রয়েছে তার যে দর্শন, তার আদর্শ, তার বেড়ে ওঠার মধ্যেই যে কবি হয়ে ওঠা, সেটা কিন্তু আমরা পাচ্ছি। ফলে তার জীবন একটা বড় ক্ষেত্র, যেটা একটা গবেষণা বা চর্চার বিষয় হতে পারে। তারপরে নজরুলের যে লেখা, সেই লেখার মধ্য দিয়ে নিজের ব্যক্তির প্রকাশ আছে, সমষ্টিগত প্রকাশ আছে, সেটাও কিন্তু আলাদা একটা বিবেচনা। তো ফলে সেটা আরেকটা ক্ষেত্র যেটাকে আমরা বিবেচনায় পুরোপুরি নেইনি, মানে সামগ্রিকভাবে। তাহলে নজরুলকে যখন আমাদের গবেষণার মধ্যে আনতে হবে, তখন কিন্তু আগে পুরো ক্ষেত্রটা ঠিক করে নিতে হবে। তারপরে ওই ক্ষেত্রে আগ্রহী যারা শিক্ষার্থী বা গবেষক, তাদেরকে যদি আমরা নিয়োগ করি, তাহলে একটা সামগ্রিক নজরুল পাবো। মানে বিচ্ছিন্নভাবে কাজ করলে কিন্তু হবে না। আমি একটা নমুনা দিয়ে বোঝাই যে বাংলা একাডেমি তারিখ অভিধান করেছে নজরুলের উপরে, খুবই ভালো। এই কাজটা কেউ করে না, একজন করেছেন। কিন্তু এটা কিন্তু একজন ব্যক্তির কাজ হওয়া উচিত না, এটা একটা প্রকল্প নিয়ে এই কাজটা করা উচিত। এটা প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে আসা উচিত। হ্যাঁ, তাহলে আরও বেশি গ্রহণযোগ্য হবে, কারণ সব কিছু কিন্তু নির্ভরযোগ্য নয়। যেমন যে কথাটি আপনি বললেন, নজরুল তার জীবদ্দশায় যে আদৃত হয়েছেন, এটা কিন্তু পুরোপুরি আমরা বলতেও পারবো না। তার যখন বাকশক্তি রহিত হয়ে গেল সেই 42-43 সালের পরে, আমরা দেখব যে নজরুলের গান ব্যাপক জনপ্রিয়, অর্থাৎ সাধারণ মানুষের কাছে তিনি ঠিকই আদৃত, কিন্তু সেই নজরুল একই সঙ্গে আবার অবহেলিত। তার চিকিৎসা, তার খোঁজ খবর নেওয়া বা আর্থিক যে অনটন, এর মধ্য দিয়ে কিন্তু নজরুলের আরেকটা জীবন দেখতে পাই, যেখানে আমরা নজরুলকে আসলে পাই না। ফলে নজরুলকে যদি আমরা গবেষণা করতে চাই আমাদের উচ্চশিক্ষায়, এবং আমাদের সিলেবাস যেটা আপনি বলছিলেন, পুরো একটা জাতীয় পরিকল্পনার মধ্যে এটা আনতে হবে এবং তাকে ছড়িয়ে দিতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক, এবং প্রতিষ্ঠানগুলো প্রকল্প ভিত্তিক কাজগুলো যদি হাতে নেয়, তাহলে একটা পরিচ্ছন্ন এবং গোছানো কাজ হবে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন যে নজরুল ব্যষ্টি এবং ব্যষ্টিক পর্যায়ে নজরুল চর্চা যেটা এখন হচ্ছে সেটা বিচ্ছিন্ন? অবশ্যই সেটা যখন একজন আগ্রহী, যখন গবেষক বিশ্ববিদ্যালয়ে আসে, তারা কিন্তু নজরুল নিয়ে গবেষণা করার জন্যই যে পিএইচডি বা এমফিল বা অন্য কোনো ডিগ্রিতে ভর্তি হয় তা কিন্তু নয়। সে কিন্তু একটা ডিগ্রি পাওয়ার জন্যই আসলে কোনো একটা বিষয় বেছে নেয়, এবং নজরুল হয়তোবা তার নিজের পছন্দের বিষয় নাও হতে পারে। আমি বলছি যে আমাদের এখানে একরকম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যেমন বিষয় পছন্দের ব্যাপারটা থাকে না, প্রমোশনের ক্ষেত্রে আমি দেখি যে অনেকে অনেক প্রবন্ধ লিখে নিয়ে আমাদের পত্রিকায় অফিসে আসেন যে এটা ছাপলে তার প্রমোশন হবে। ঠিক তাই, আসলে যে নজরুলের উপরে যে প্রবন্ধ লিখছেন যিনি,
তার কাজের মধ্য দিয়ে মূল লক্ষ্য কিন্তু গবেষণা নয়, মূল লক্ষ্য দাঁড়ায় যে তার চাকরি বা প্রমোশন বা অন্য কোনো ক্ষেত্র। কিন্তু গবেষণা করার জন্য যিনি তত্ত্বাবধান করবেন প্রতিষ্ঠানেরই একটা বড় একটা ভূমিকা এখানে নিতে হবে, নইলে নজরুল এখনো বিচ্ছিন্ন রয়ে যাবে। আপনার কি জানা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা বিভাগের অধীনে কতগুলো নজরুল ডক্টরেট দেওয়া হয়েছে? খুব সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, তবে সম্ভাব্য একটা সংখ্যা বলতে পারবো যে পিএইচডি ডিগ্রি নজরুলের উপরে প্রায় অন্তত 10টা হয়েছে, যেটা আমার নজরে আছে। আর এমফিল ডিগ্রি হয়েছে তা আর একটু বেশি হবে, অন্তত 15টা হবে। এটা আমি বললাম যে তাৎক্ষণিকভাবে আপনাকে বললাম এই সংখ্যাটা। আর এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল গবেষণা কেন্দ্র আছে। আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা যদি দেখি যে প্রতিষ্ঠানের দিক থেকে যে নজরুল একটি বিশ্ববিদ্যালয় হয়েছে, যেটা 2005-6 সালের দিকে। তারপরে নজরুলকে কেন্দ্র করে একাডেমি তৈরি হয়েছিল, নজরুল ইনস্টিটিউট হয়েছে। নজরুল ইনস্টিটিউট তো বড় একটা ভূমিকা রেখেছে, বিশেষ করে নজরুল সঙ্গীতের স্বরলিপি, যে বিস্তৃত যে স্বরলিপি আছে তার যে একটা প্রামাণ্য রূপ। আমি তো 35 বছর ওখানে সার্ভ করেছি। আমি নজরুলের প্রায় 2000 গান সংগ্রহ করে, এবং আমাদের প্রয়াত সুধীন দাস, যার সঙ্গে ছন্দের খুব ভালো রিলেশন ছিল, তিনি আসলে উদ্যোগ নিয়েছিলেন স্বরলিপি করার। তো এখন মনে হয় প্রায় 1500 গানের স্বরলিপি হয়ে গেছে। তো নজরুলের গানগুলো আসলে সুষ্ঠুভাবে শুদ্ধ বাণী সংরক্ষিত হচ্ছে, শিল্পীরা সেটা অনুসরণ করছে। আমরা বিশ্বাস করি যে গানের ক্ষেত্রে নজরুল অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আরও বেশি গবেষণা দরকার নজরুলকে নিয়ে। এবং আমি মনে করি উচ্চশিক্ষায় নজরুলকে আরও বেশি করে আনা দরকার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে, যেহেতু আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেখানে নজরুলকে অন্তর্ভুক্ত করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করলে অন্য বিশ্ববিদ্যালয়গুলো আসলে সেটা অনুসরণ করা শুরু করে। আমি সেটাই বলছি যে সেটার ক্ষেত্রে আপনি তো একজন বাংলা বিভাগের অধ্যাপক, আপনাদের কি ভূমিকা নজরুলকে আরও বেশি করে অন্তর্ভুক্ত করা? এখন কত আপনারা বিষয় পড়ান, কত মার্কস নজরুলকে নিয়ে পড়ানো হয়? নম্বরের হিসাব করলে সেটা হয়তো বা পুরো 5 বছরে হয়তো 200-র মতো হবে, বা 250 হবে, এর বেশি হবে না। তবে এটা পত্রপত্রিকায় বিভিন্ন সময় এসেছে যে নজরুল কত নম্বরের অন্তর্ভুক্ত। তবে একই সঙ্গে খেয়াল রাখার দরকার, আমরা যারা চিন্তা করি বাইরে থেকে, তারা কিন্তু বিষয়ভিত্তিক চিন্তা করি। মূল সমস্যা নজরুল কত নম্বর, রবীন্দ্রনাথ কত নম্বর বা অন্য বিষয় কত নম্বর সেটা নয়। আমাদের আসলে পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি হওয়া দরকার ছিল যোগ্যতা ভিত্তিক। মানে আমার লক্ষ্যটা কি, এই লক্ষ্যের জন্য আমার পাঠ কি হবে, সেটা নজরুল হতে পারে, রবীন্দ্র হতে পারে, অন্য জায়গায় হতে পারে। ফলে লক্ষ্যটাই কিন্তু আমরা ঠিক করিনি, যদিও আমাদের সিলেবাসে একটা লক্ষ্য লেখা থাকে, কিন্তু আসলে আগে আমরা বিষয় বেছে নেই, যে নজরুল বা রবীন্দ্রনাথ বিষয় বেছে নিয়ে পরে আমরা কিন্তু সিলেবাসটাকে সাজাই। ঠিক উল্টা কাজ করেছি আমরা। দরকার ছিল আগে আমাদের লক্ষ্য ঠিক করা, এই লক্ষ্য অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী কোন কোন বিষয়, কোন কোন দক্ষতা আমরা শিক্ষার্থীর মধ্যে দেখতে চাই, তার ভিত্তিতে সেই পাঠ্যসূচি তৈরি করা দরকার ছিল। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ছন্দা চক্রবর্তী, কোন গানটি শুনবো? ভীষণই জনপ্রিয় একটি গান, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, বলে না তো কিছু চান। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ।
চেয়েছি দেখি তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। জানি সূর্যেরে পাবে না, তবু অবুঝ সূর্যমুখী। চেয়েছি দেখি তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ওগো সুন্দর। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর, নয়নের শেষা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। যাদের হেরিয়া কাঁদে চকরিণী, যাদের হেরিয়া কাঁদে চকরিণী, বলে না তো কিছু জাত। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। অসাধারণ। এই গানটি খুব জনপ্রিয় একটি গান। নজরুল অসম্ভব যুক্তিবাদী একজন। গানের ভেতর দিয়ে তিনি যুক্তি প্রদর্শন করেছেন। আমি যখন ফুলের দিকে তাকাই সে কিন্তু কিছু বলে না, তার সৌন্দর্য আমি দেখি সে আনন্দিত হয়। কিন্তু যাদের সৌন্দর্য দেখলেও যারা আনন্দিত হয় না তারা খুব নান্দনিক মানুষ না, সেটাই তিনি বলতেছেন। অসাধারণ এই গানটি। উচ্চ শিক্ষা পর্যায়ে যদি আমরা সিলেবাসে নজরুলকে অন্তর্ভুক্ত করতে চাই, একটা লক্ষ্য স্থির করে সেইভাবে আমাদের এগোনো উচিত। এটা প্রকল্প তৈরি করে আমরা যদি বিচ্ছিন্নভাবে করি তাহলে নজরুলের সামগ্রিক রূপ আমরা কোনোদিন পাবো না, এটি আপনি বলেছেন। এখন আমরা যদি আমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে যদি যাই, উচ্চ মাধ্যমিকে যদি যাই, কলেজগুলো সরকারি এবং বেসরকারি, সেখানে আমরা দেখব খুব বিচ্ছিন্নভাবে নজরুল চর্চা হয়। কয়েকটা কবিতা, কয়েকটা গদ্য, তো এগুলো ছেলের মেয়েরা পড়ে চাকরি পাওয়ার জন্যে, পরীক্ষায় পাশ করার জন্য, কিংবা কেউ বাংলা শিক্ষক হবে। আমি গভীরভাবে লক্ষ্য করেছি অনেক বাংলা শিক্ষকরাও নজরুলকে শুধু ওই যা পড়ে এসেছে তার বাইরে আর তারা নজরুলকে কখনো পড়েনি। সেটা আমাদের দুর্ভাগ্য। তো এখন উচ্চশিক্ষা পর্যায়ে আমাদের কি করা উচিত? এই যে উচ্চ মাধ্যমিকে আমাদের যদি স্কুল পর্যায়ে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে খেয়াল করি, সেখানে কিন্তু একটা লক্ষ্য ঠিক করে তারপরে পাঠ্যক্রম সাজানো হয়। কিন্তু ওই লক্ষ্যের মধ্যেই গলদ আছে, যে কারণে আসলে নজরুলকে একই রকমভাবে আমরা বারবার দেখি। হয়তো পাঠ্য বই এমন কবিতা দেয় কুলি মজুর বা সাম্যবাদী, নজরুলের ওই চিন্তাটাই ঘুরে ফিরে আসে। আবার যদি দেখি বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তাহলে নজরুলের মধ্যে যে প্রেম চেতনা এবং বিদ্রোহ চেতনা, এটার প্রাধান্য। কিন্তু এর বাইরে নজরুলের যে বিশাল সম্ভার, সেটা একেবারে অজ্ঞাত থাকে। যেমন নজরুলের যে কাব্যচর্চা বা লেখক জীবনের একটা দীর্ঘ সময় বা অর্ধেকের বেশি সময় কিন্তু তার কিন্তু সঙ্গীত চর্চা, মানে নজরুলের স্ফুরণের পরবর্তী যে 2 দশকের বেশি সময়, তার মধ্যে প্রায় 1 দশকই অন্তত সঙ্গীতের নজরুল, মানে গানের নজরুল। সেই নজরুলকে কিন্তু জানা হয় না, চেনা হয় না। এবং তার গানও যে অসম্ভব চিত্ররূপময়, অসম্ভব। আমি বলবো যে এখানে উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্প, ইমেজের যে ব্যবহার, সেটি গীতি কবিতা হিসাবে শ্রেষ্ঠ কবিতা। হ্যাঁ, তা তো বটেই। যেটা এই গানের মধ্যেও আপনি উদাহরণ দিয়ে বললেন, বা নজরুল যখন বলছেন যে আমায় নহে গো ভালোবাসো মোর গান, মানে তখনও কিন্তু নানাভাবে তিনি বোঝাচ্ছেন যে বিনাটা কিন্তু পড়েই থাকে গান শেষ হলে। মানে এরকম নানা রকম তিনি রূপক তৈরি করতে পারেন। এবং তিনি যুক্তি দিয়ে ধাপে ধাপে বোঝাচ্ছেন যে সৌন্দর্য দেখা সেটা কোনো অপরাধ নয়, বরং
মানুষ ছাড়া অন্য কোনো জায়গায় তিনি যখন যাচ্ছেন, তাদের সৌন্দর্য দেখছেন, তারা কিন্তু তাকে বুকে টেনে নিচ্ছে। হ্যাঁ, নজরুলের মধ্যে তো গান তো শুধু আমরা প্রেমের গান দিয়ে আমরা বিচার করতে পারবো না। আমরা যদি দেখি বিভিন্ন আন্দোলন সংগ্রামে, মুক্তি সংগ্রামে নজরুলের গান কিন্তু বারবার এসেছে, কেউ কিন্তু বলেনি এই গান গাইতে হবে। ফলে বড় কবির এটা একটা বৈশিষ্ট্য। বড় কবির, যেটা গীতিকবির আপনি বৈশিষ্ট্য বললেন, প্রেমের স্ফুরণে, মনের আবেগে মানুষ কিন্তু সেই গান গেয়ে উঠবে। আবার যখন আন্দোলনকারী আন্দোলনের পথে নামবে, তখন কিন্তু বড় কবির বৈশিষ্ট্য এই, তার লেখা, তার গান কিন্তু মানুষের কণ্ঠে উঠে আসবে, স্লোগান হবে। তাই নজরুলের মধ্যে সেগুলো আছে। আমরা এবার জুলাই বিপ্লবে দেখলাম যে আমরা মনে করতাম যে আমাদের এই শিশু কিশোর তরুণ যারা শিক্ষার্থী, তারা মনে হয় নজরুলকে পড়ে না, কিন্তু এবার যারা গ্রাফিতি তৈরি করলো, সেখানে নজরুলের ছবি, নজরুলের কবিতার উদ্ধৃতি, গান গাইল, কারোর লোহ কপার দুর্গমগিরি কান্তার মরু, জাগবানো শোনো বন্দি ওঠো, এসব সব বিপ্লবী গানগুলো তারা গাইলো, তাই না? এবং নজরুলের গানের মধ্যে তো শুধু আমরা কথা দিয়ে বিচার করতে পারবো না, তিনি এত নতুন নতুন সুরের প্রবেশ তিনি ঘটালেন যেটা আমরা কখনো শুনিনি আগে। এবং তিনি ইউরোপীয় ধাঁচকেও তিনি গ্রহণ করলেন, কিন্তু তার চেয়ে তিনি গুরুত্ব দিলেন যে স্থানীয় যে সুর এবং তার সাথে যে পার্সিয়ান সুর, তার একটা সম্মিলন। এবং এটা হয়তো তার যে সৈনিক জীবনের যে তার বড় হয়ে ওঠা, বা সৈনিক জীবনে তার যে অল্পকাল থাকা, সেখান থেকে কিন্তু একটা বড় নজরুলকে আমরা পাই। খুব একটা বড় জায়গা আপনি বলছেন যে আমি পাবলো নেরুদা তার জীবনীতে তিনি বলছেন যে আমি কোনো মানুষের কাছ থেকে কবিতা লেখা শিখিনি, আমার কর্মের অভিজ্ঞতা, আমার জীবনের অভিজ্ঞতার ভেতর দিয়েই আমি লেখা শিখেছি। নজরুলও কিন্তু তার অভিভাষণের মধ্যে বলছে আমি আমার জীবন যাপনের অভিজ্ঞতার ভেতর থেকে আমার লেখা বেরিয়ে এসেছে। এটাই তাই হয় প্রায় সব কবির ক্ষেত্রেই, এটা সত্যি, বিশেষ করে জাত কবি যারা, জাত কবির ক্ষেত্রে এটা একটা বৈশিষ্ট্য। এবং নজরুলের কিন্তু এই যে জীবনের যে পর্বগুলো, যেটি আপনি বলছিলেন যে শুরুতে, যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের আসলে পাঠ্যক্রমে সেই ঘাটতি আছে কিনা, আছে। আমরা যদি নজরুলের সেই ছোটবেলায় আমরা দেখি পাঠ্য বইয়ে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে তো তার সৈনিক জীবনও পাঠ্য হতে পারত। ফলে ওইখান থেকে আমরা টের পেতাম যে কারাগারের জীবন, তার রাজনৈতিক জীবন, সাংবাদিক জীবন, বেতারের জীবন, কত জীবন। এবং এমনকি তার মধ্যে বিভিন্ন দর্শন কিন্তু আসছে, তার রাজনৈতিক চিন্তা, তার আদর্শ, এগুলো কিন্তু তৈরি একদিনে হয়নি। তার বেড়ে ওঠার মধ্যে, দারিদ্র্যের মধ্যে। আমাদের জার্নালিজম ডিপার্টমেন্ট, সেখানে তো নজরুলের জার্নালিজম একটা সাবজেক্ট থাকতে পারে, কারণ নজরুল কিন্তু একটা ব্যতিক্রমী সংবাদপত্রের ভাষা তৈরি করেছিলেন। তার ধূমকেতু, তারপরে লাঙল, গণবাণী, এইসব পত্রিকার মধ্যে কিন্তু তিনি নতুন সাংবাদিকতার ভাষা দিয়েছিলেন। এবং তার পেশাগতভাবে তিনি কিন্তু সাংবাদিকই, যদিও তার অর্থ উৎপাদনের বড় তিনি 5টি কাগজে কাজ করেছেন, অনেকগুলো কাগজে কাজ করেছেন, নিজে কাগজ তৈরি করেছেন, কাগজের নাম বদলেছেন, নিজের মতো করে 4টি কাগজের সম্পাদক ছিলেন। 4টি কাগজ কথা না। হ্যাঁ, যখন ধূমকেতু নামে পত্রিকা বের করছেন, এরও কিন্তু কার্যকারণ আছে। নাম এমনি এমনি ধূমকেতু হয়নি। যে ব্রিটিশরা, মানে যে বছর আকাশে ধূমকেতু দেখা যেত, ব্রিটিশদের কাছে সেটা ছিল অমঙ্গলের প্রতীক। ফলে নজরুল নাম দিলেন, পত্রিকার নাম দিলেন ধূমকেতু। এবং সেই রবীন্দ্রনাথ তো ওই কবিতাটা লিখলো, যে ওই পত্রিকা আশীর্বাণী দিল, চলে আয় রে ধূমকেতু, আধারে বা অগ্নি সেতু, দুর্যোগের ওই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তারুণ্যকে আহ্বান করলেন, উৎসাহ দিলেন। এই যে নজরুলকে তিনি উদ্দেশ্য করে কবিতাটা লিখলেন, এবং জাগিয়ে দে চমক মেরে আছে যারা অর্ধচেতন। এমনকি নজরুল যখন আরও গান গাচ্ছেন, যে যে জাগো অনাহত যত ভাগ্য, মানে এটা বরিশালের রাস্তায় গেয়ে গিয়ে তিনি বেড়াচ্ছেন, তাৎক্ষণিকভাবে তার আগেই গানটা তৈরি করা। এবং গান যখন গাচ্ছেন, তার সাথে কিন্তু তার রাজনৈতিক চিন্তাও জড়িয়ে আছে অবশ্যই। ফলে প্রত্যেকটা তার গানের মধ্যে, লেখার মধ্যে তার জীবনে একটা সংশ্লেষ আমরা পাই। যে কথাটা আপনি বলেছেন যে নজরুলকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার আগে একটা লক্ষ্য স্থির করা উচিত, যে স্বাধীনতার যে চিন্তা নজরুলের, তাই না, মুক্তির চিন্তা নজরুলের, সেগুলো কিন্তু ওইভাবে পুরোটাই আসলে পরিকল্পনা নিতে হবে। প্রথম থেকে দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, ক্ষেত্রগুলো ঠিক করে নিতে হবে। একদম উচ্চশিক্ষা পর্যন্ত যদি আমরা বিস্তৃত করতে পারি, দেখা যায় 5 বছরের মধ্যে পূর্ণাঙ্গ নজরুলকে আমরা অধ্যয়ন করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ তারেক মঞ্জুর, একটা চমৎকার আজকে একটা গাইডলাইন আপনি দিলেন। আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লক্ষ্য স্থির করে আপনারা কাজ করবেন, এবং আমাদের যে দুর্নাম নজরুল প্রেমীরা দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল পড়ানো হচ্ছে না ভালো মতো, সেটা যেন ঘুচে যায় আপনাদের হাত থেকে। আমরা যাবো ছন্দা চক্রবর্তীর কাছে। ছন্দা, গানটি শুনি। কোন গান? যে গানটির কথা একটু আগে উঠে এসছে, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, এটা আমার কাছে মনে হয় যে ওনার আত্ম উপলব্ধিমূলক কিছু গান আছে, তার মাঝে একটি গান, এটি একটু করার চেষ্টা করছি। আমায় নহে গো ভালোবাসো
শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। মনের পাখি রে কি চিনি রাখে, বনের পাখি রে কি চিনি রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চায়, কে চায়, কে চায়, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, তুমি
অসাধারণ ছন্দা চক্রবর্তী। নজরুল আসলে তার সৃষ্টিকে প্রাধান্য দিয়েছেন। নিজের চেয়ে সৃষ্টিতে যে মহৎ, ব্যক্তির চেয়ে তার ব্যক্তির কর্ম যে মহৎ, সেটি তার গানের মধ্যে দিয়ে আমরা তার মূল বিষয়টি আমরা পেলাম। অনেক ধন্যবাদ ছন্দা চক্রবর্তীকে। ধন্যবাদ জানাই আমাদের তারেক মঞ্জুরকে অসাধারণ আলোচনা করার জন্যে। আমাদের তবলায় সঞ্জয় এবং কিবোর্ডে শিমু, দুজনকে ধন্যবাদ। রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে নজরুলের চর্চা উচ্চশিক্ষা পর্যায়ে এবং আমাদের শিক্ষা পর্যায়ে, প্রাথমিক থেকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে নজরুল চর্চা হচ্ছে, সেখানে কিছু ঘাটতি আমরা লক্ষ্য করি। সেটি হচ্ছে লক্ষ্য স্থির না করে আমরা সিলেবাস প্রণয়ন করি, আমাদের কোনো প্রকল্প নেই, আমরা ব্যক্তিগতভাবে চর্চা করছি নজরুলের, সেটিও খুবই হেলাফেলাভাবে। কিন্তু আমরা একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এগোতে হবে। নজরুল চর্চাকে একটা সামগ্রিক বিবেচনায় আনতে হবে। ব্যষ্টি এবং ব্যষ্টিককে একীভূত করে একটা সুন্দর জায়গায় আমাদের যেতে হবে, যে নজরুলকে আমরা আবিষ্কার করতে চাই। শুধু দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যাশায় শেষ করছি।